মৌমিতার আজ কলেজে প্রথম দিন। স্বাভাবিকের থেকে একটু বেশি টেনশন হচ্ছে আজ ওর, সাথে ভয়ও পাচ্ছে। আর পাবে নাই বা কেন? ভর্তির দিন ইউনিয়নের ছেলেদের যে রূপ ও দেখেছে তাতে ভয় পাওয়াটা স্বাভাবিক। বাবার বয়সী বয়স্ক মানুষদেরও রেহাই দিচ্ছিল না, তাদের ওপরও হাত তুলতে ওদের এতটুকুও বিবেকে বাধছিল না। এসব দেখে তো মৌমিতার ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ওর শুধু মনে হচ্ছে আজ কি হবে কে জানে। তার উপর এত বড় বিল্ডিংয়ে ওর ক্লাসরুম কোথায় সেটাই বুঝতে পারছে না। ভর্তির দিন এতটাই নার্ভাস ছিল যে ঠিক করে খেয়াল পর্যন্ত করেনি কোথায় কি আছে। আর কাউকে ডেকে জিজ্ঞেস করতেও পারছে না। এমন সময় ও লক্ষ্য করে ওর দিকে একটা ছেলে এগিয়ে আসছে। ছেলেটা ওর কাছে এসে জিজ্ঞেস করলো, কোন ডিপার্টমেন্ট তোমার? তুমি তো মনে হয় নতুন ভর্তি হয়েছো এই কলেজে। মৌমিতা কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে বলল, হ্যাঁ, আমি নতুন ভর্তি হয়েছি এই কলেজে, মাইক্রোবায়োলজি অনার্স। ও আচ্ছা, তোমার ক্লাসরুম 4 তলায়, এখান থেকে সোজা দিয়ে ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে যাও। কথাটা শেষ করেই মৌমিতার প্রত্যুত্তরের অপেক্ষা না করেই ছেলেটা গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল। মৌমিতা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর ক্লাসরুমের দিকে পা বাড়ালো। প্রথম দিন সেরকমভাবে পড়াশোনা হলো না। ওদের ডিপার্টমেন্টে 3জন শিক্ষক আর 3জন শিক্ষিকা আছে। আজকে সব শিক্ষক শিক্ষিকারা সবার সাথে কথা বলে জানতে চাইল কে কোন স্কুল থেকে এসেছে। তারপর সবাই যে যার মতো বেরিয়ে গেল। মৌমিতার বেশ ভালোই লাগলো। এখন আর ওর ভয় টেনশন দুটোই নেই। কিন্তু মনের ভিতর একটা বিষয়ে খুব খচখচ করছে। যে ছেলেটা ওকে সাহায্য করলো তাকে তো ধন্যবাদটাও দেওয়া হলো না। আবার কখনো দেখা হবে কিনা কে জানে। যদি দেখা হয় তাহলে ভালো হয়। ওর এই ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি পূরণ হবে ও ভাবতেই পারেনি। পরের দিন কলেজে ঢোকার সময় ওই ছেলেটাকে কলেজের গেটের সামনে দেখতে পেল। ও ছেলেটাকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। একটা অচেনা ছেলের সাথে নিজে থেকে কিভাবে কথা বলবে সেটাই ভেবে পাচ্ছে না। এমন সময় হঠাৎ করে ছেলেটা ওর সামনে এসে ওকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজকেও কি ডিপার্টমেন্ট খুঁজে পাচ্ছ না? ছেলেটার কথায় ওর হাসি পেলেও ও কিছু বলল না, শুধু কালকের জন্য ধন্যবাদ জানিয়ে চলে গেল। এরপর থেকে রোজই ওদের দেখা হতো, কিন্তু কেউই কোনোদিন নিজে থেকে এসে কথা বলেনি। একদিন কলেজে এসে মৌমিতা জানতে পারল আর কিছুদিন পর কলেজে ফ্রেশার্স, তাই এই কদিন ক্লাসের পর রিহার্সাল হবে। যারা যারা অংশগ্রহণ করবে তারা যেন ক্যান্টিনে দেখা করে সিনিয়রদের সাথে। মৌমিতা ভালো নাচতে পারে আর ও নাচ শেখে, তাই ও নাচ করবে ঠিক করলো। ওর কয়েকজন বান্ধবী গান করবে। তাই ক্লাস শেষের পর ওরা ক্যান্টিনে গেল। ওখানে গিয়ে সেই ছেলেটাকে দেখতে পেল। ওখানেই ও জানতে পারল ছেলেটা বায়োকেমিস্ট্রি অনার্সের 2য় বর্ষের ছাত্র। ওর নাম সন্দীপ রায়। ও এই অনুষ্ঠানে গান করবে। সন্দীপের সাথে কথা বলে মৌমিতার ভালোই লাগলো। সেদিনের পর থেকে রোজই ওদের রিহার্সাল হতো। মৌমিতাও অপেক্ষা করত কখন ওর সন্দীপের সাথে দেখা হবে আর সারাদিন কি কি হয়েছে সব সন্দীপকে বলবে। সন্দীপেরও ওর বকবক শুনতে ভালো লাগতো। যেদিন মৌমিতা চুপচাপ থাকত সেদিন সন্দীপ পাগল করে দিত। মৌমিতার কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করে। ওদের এই দুষ্টু মিষ্টি বন্ধুত্বটা বেশ চলছিল। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে এলো। সকাল থেকে সবাই খুব ব্যস্ত। যথাসময়ে অনুষ্ঠান শুরু হলো। প্রথমেই সন্দীপের একার একটা গান, তারপর একটা গান মৌমিতার বান্ধবীদের সাথে। এরপর মৌমিতার নাচ আর সন্দীপের গান দিয়ে প্রথম বর্ষ এবং 2য় বর্ষের ছাত্র ছাত্রীদের পালা শেষ। এদের পর 3য় বর্ষের ছাত্র ছাত্রীদের পালা। সন্দীপ ভেবেছিল ওদের অনুষ্ঠানের শেষে মৌমিতাকে ওর মনের কথা বলবে, তাই অনুষ্ঠান শেষে মৌমিতাকে বাইরে অপেক্ষা করতে বলেছে। মৌমিতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কিন্তু সন্দীপ আসছে না। অনেকবার ফোন করেছে কিন্তু সন্দীপ ধরেনি। ভিতরের আওয়াজের জন্য মনে হয় শুনতে পাচ্ছে না। মৌমিতা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল, ঠিক তখন ওর বান্ধবী তিতলি এসে ওকে জিজ্ঞেস করলো, কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? অনেক রাত হয়েছে, এবার বাড়ি চল। হ্যাঁ যাব, সন্দীপ আমাকে দাঁড়াতে বলল তাই। ওহ তাই বল, কিন্তু তোর সন্দীপ তো এত তাড়াতাড়ি আসবে বলে মনে হয় না। কেন রে তিতলি, এরকম কেন বলছিস? আরে ও তো আজকে গান করে পুরো বিখ্যাত হয়ে গেছে। সবাই ওর অটোগ্রাফ চাইছে, ওর সাথে ফটো তুলছে। ওর কি তোর কথা এখন মনে আছে? তিতলির কথাগুলো শুনে মুখে কিছু না বললেও ওর মনে মনে বেশ রাগ হলো। এমন সময় ওদের ক্লাসের শুভজিৎ এসে ওর নাচের
প্রশংসা করাই ও তখনকার মতো তিতলির কথাগুলো ভুলে গেল। শুভজিৎ মৌমিতাকে বাড়ি ছেড়ে দেবে বলায় মৌমিতা রাজি হয়ে যায়। একেই অনেক রাত হয়ে গেছে, তার উপর শুভজিৎ ওদের বাড়ির কাছেই থাকে, তাই মৌমিতা আর বারণ করল না। মৌমিতাও চলে গেল। সন্দীপ বাইরে এসে কাউকে না পেয়ে মৌমিতাকে ফোন করবে বলে ফোন বার করে, দেখে মৌমিতার অনেকগুলো মিসকল রয়েছে। ঈশ্বর, নিশ্চয় অনেকবার ফোন করে আমাকে না পেয়ে বাড়ি চলে গেছে। মনে মনে এইসব ভাবতে ভাবতে মৌমিতাকে ফোন করলো, কিন্তু মৌমিতা ফোন ধরল না। কালকে তো কলেজে দেখা হবে এই ভেবে সন্দীপ বাড়ি চলে গেল। পরের দিন মৌমিতা কলেজ এলেও সন্দীপের সাথে কথা বলল না। সন্দীপ বুঝতে পারে মৌমিতার কালকের জন্য রাগ হয়েছে। ও অনেকবার মৌমিতার সাথে কথা বলতে চায়, কিন্তু মৌমিতা ওকে এড়িয়ে চলে যায়। এইভাবে দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেছে। এই 2 মাসে সন্দীপ নানাভাবে মৌমিতার রাগ ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু মৌমিতার রাগ কিছুতেই কমেনি। এমনকি মৌমিতার বান্ধবী তিতলির সাথে মিথ্যে প্রেমের নাটক করেও কোনো লাভ হয়নি। ওদের রাগারাগির পর্ব যেন শেষ হয় না, তা সন্দীপ ঠিক করেছে। দলের আগে ওদের কলেজে যেদিন প্রি-হোলি পালন হবে সেদিন মৌমিতা না চাইলেও ও জোর করে মৌমিতাকে রং লাগিয়ে দেবে আর নিজের মনের কথা বলে দেবে। এর মধ্যে একদিন তিতলি মৌমিতাকে বলল, এই তুই এত ন্যাকামো করছিস কেন বল তো? নিজেও তো মনে মনে সারাদিন সন্দীপদার নাম জপ করিস, তাহলে ওর সাথে কথা বলতে কি প্রবলেম তোর? সন্দীপদা এতবার তোর কাছে এসে ক্ষমা চাইছে, তাও তোর রাগ কমছে না। এই কথা শুনে মৌমিতা মুচকি হেসে তিতলিকে বলে, আমি তো ওর উপর রাগ করিনি। আমি তো জানতামই না ও আমাকে এতটা ভালোবাসে। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে তিতলি বলে, এখন তো জেনে গেছিস, এবার ওর সাথে কথা বল, না হলে ওর সাথে প্রেমের নাটক করতে গিয়ে আমার না ব্রেকআপ হয়ে যায়। কেন রে, ওটা তো একটা মিথ্যে প্রেম। আমি তো জানি, তুই জানিস, পলাশ তো আর জানে না। ও আমাকে ভুল বুঝছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেব। আর তো কটা দিনের ব্যাপার, তারপর তো সব ঠিক হয়ে যাবে। তার মানে তুই দলের দিনের প্ল্যানটা জানিস? হ্যাঁ, আমাকে শুভজিৎ বলেছে। আর তুই চিন্তা করিস না, আমি কাউকে বুঝতে দেব না। কিন্তু সময়টা বলে দিস। ও আমাকে সেটা বলতে পারেনি। খুব শখ না? যা বলবো না বলিস না, তোর সন্দীপদা বলতে বললে তো বলবি। এই বলে মৌমিতা কলেজ থেকে বেরিয়ে গেল। আজকে ওর পড়া নেই, তাই সোজা বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে গেল। দেখতে দেখতে সেই দিনটা এসে গেল যে দিনটার জন্য ও আর সন্দীপ দুজনে অপেক্ষা করেছিল। সন্দীপ সকাল থেকে খুব ব্যস্ত, অনেকবার তিতলিকে দিয়ে মৌমিতাকে ফোন করে জেনে নিয়েছে ও আর কতক্ষণে পৌঁছাবে। সন্দীপ আজকে বাসন্তী রঙের পাঞ্জাবি পরেছে। মৌমিতাও আজকে বাসন্তী রঙের শাড়ি পরেছে। তিতলির সাথে কথা বলতে বলতে সন্দীপ খেয়াল করে গেট দিয়ে মৌমিতা ঢুকছে। ওকে দেখে সন্দীপ তো চোখ ফেরাতেই পারছে না। মৌমিতা এসেই ওর কিছু বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। এবার আর সন্দীপ নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে আবিরের থালা থেকে 2 হাতে আবির নিয়ে মৌমিতার গালে মাখিয়ে দিয়ে বলল, মৌ, তুমি আমার জীবন সাথী হবে, আমি তোমাকে খুব ভালোবাসি। সন্দীপের কথা শুনে আশেপাশের সবাই খুশিতে একসাথে হাততালি দিয়ে উঠল। তারপর সবাই সবার পছন্দের মানুষকে রং লাগাতে লাগলো। সন্দীপ এবার মৌমিতার কাছে এসে বলল, হে ভগবান, আমার গালটা মনে হয় ফাঁকা থেকে যাবে। এমন সময় মৌমিতা ওর গালে অনেকটা আবির লাগিয়ে বলল, তোমার প্রার্থনা ভগবান শুনেছে, এবার খুশি তো? ভীষণ খুশি বলেই সন্দীপ গান শুরু করল। ওর গান শেষ হলে সবাই মিলে মৌমিতাকেও গান করতে বলল। মৌ বলল, আমি গান গাইব, কিন্তু আমার সাথে সবাইকে গাইতে হবে। সবাই ওর কথায় রাজি হয়ে গেল। মৌমিতাও গান শুরু করল। সবাই মৌমিতার গান শুনে ভীষণ খুশি হয়েছে। সন্দীপ এবার ভাবল, এখানে আর বেশিক্ষণ থাকলে ওদের আজকের দিনটাই একসাথে কাটানো হবে না। তাই ও মৌমিতার হাত ধরে টেনে নিয়ে এসে ওর বাইকে বসিয়ে দুজনে বেরিয়ে গেল। তারপর সারাদিন দুজনে খুব মজা করে কাটালো। সন্ধেবেলা সন্দীপ মৌমিতাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে গেল। সন্দীপ আজ খুব খুশি, ওর মনের মানুষকে আজ নিজের করে পেয়েছে। হঠাৎ ঢং ঢং আওয়াজে সন্দীপ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বেজে গেছে। তাই মেয়েকে বলে, নাও মামুনি, এবার চুপটি করে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। গল্পটা তো পুরোটা শোনা হলো না বাপি, এরপর কি হলো তুমি বলবে না? আবার একদিন বলবো বাকিটা। ঠিক আছে বাপি, গুড নাইট। মেয়ের গায়ে চাদরটা ভালো করে দিয়ে সন্দীপ বিছানা থেকে নেমে মৌমিতার ছবির সামনে এসে দাঁড়ালো। নিজের
মনেই বলে উঠল, এতক্ষণ ধরে মেয়েকে তোমার কথা বলতে বলতে মনে হচ্ছিল তুমি যেন আমার সামনেই আছো, ও পুরো তোমার মতোই, সারাক্ষণ বক বক করে আমাকে পাগল করে দেয়। কালকে দল, এরকম একটা দলেই তোমাকে নিজের করে পেয়েছিলাম, তোমার কথা ভীষণ মনে পড়ছে। তুমি কেন যে আমাদেরকে একা করে দিয়ে চলে গেলে? কথাটা বলেই সন্দীপের চোখে জল চলে এল। পরের দিন সকাল থেকে সুপর্ণা খুব ব্যস্ত, ওর অনেক বন্ধু আজকে আসবে, ওরা সবাই মিলে রং খেলবে। সুপর্ণা আজকে হঠাৎ এক অদ্ভুত বায়না ধরেছে, সন্দীপকে আজ গান গাইতে হবে। কিন্তু ওর আজকে গান গাইতে একটুকুও ইচ্ছে নেই, মেয়েকে কিছুতেই বুঝিয়ে পারছে না। শেষমেশ অনেক বুঝিয়ে ওকে নিচে পাঠানো গেছে। সন্দীপ হাতে করে একটু আবির নিয়ে মৌমিতার ছবিতে দিল। আজ ওর ভীষণ মৌমিতার কথা মনে পড়ছে। এরপর চুপচাপ চেয়ারে বসে ও গুনগুন করে গান গাইছে, দিন রজনী কত অমৃতরস। পরিচিত ধীর পায়ের চলনে সন্দীপের গুনগুনানিতে ছেদ পড়ে, শব্দটা যেন ইতস্তত করেও শেষমেশ ওর পিঠ ঘেঁষে দাঁড়ালো, আসো আসবো। এসেই তো পড়েছ। ঘাড় না ফিরিয়েই তিতলির জবাব দেয় সন্দীপ। দাদা, আগন্তুকের স্বরটা কেমন কাদো কাদো ঠেকল। এবার খানিকটা বাধ্য হয়েই সন্দীপকে মুখ ফেরাতে হলো। দেখল তিতলি দাঁড়িয়ে আছে। সেই কলেজ জীবন থেকেই তিতলি সন্দীপকে দাদার মতো শ্রদ্ধা করে। সন্দীপও তিতলিকে বোনের মতোই ভালোবাসে। অনেকদিন পর সন্দীপকে দেখে তিতলি বলল, একই অবস্থা করেছ নিজের, মুখ তোমাকে দেখে রেগে যায় না? প্রশ্নটা করেই তিতলির চোখ যায় দেয়ালে টাঙানো মৌমিতার ছবির দিকে, যেটাতে সন্দীপ আজকে সকালেই একটা নতুন মালা পরিয়েছে। এতদিন পর এখানে এসে এরকম কিছু আশাই করেনি তিতলি। ওর নিজের সমস্ত দুঃখ এক ঝটকায় ভুলে গিয়ে সন্দীপকে জিজ্ঞেস করল, কি করে হলো এসব, কবে হলো? তুমি আমাকে একবারও খবর দাওনি কেন? আরে আগে তুই বসো, এতগুলো প্রশ্ন একবারে করলে ওর দেব কি করে? তুই এতদিন এখানে ছিলিস না তাই আর তোকে জানানো হয়নি। এই 1 বছর আগে এরকমই একটা দিনেও আমাদেরকে ছেড়ে চলে যায়। ওসব কথা এখন থাক, তোর খবর বল। এই মুহূর্তে ওর পলাশের সাথে ডিভোর্সের কথাটা বলতে ভালো লাগলো না, তাই ও চুপ করেই রইল। এমন সময় সুপর্ণা নিচ থেকে উপরে এলো ওর বাবাকে ডাকতে। ওকে দেখে তিতলির আর বুঝতে বাকি নেই যে ও মৌমিতার মেয়ে। সুপর্ণা এসেই ওর বায়নার কথা বলল। তিতলিও শুনে বলল, হ্যাঁ সন্দীপদা, অনেকদিন তোমার গান শুনিনি, আজকে একটা গান করো। তিতলি, তুইও কথা বলছিস? তুই বুঝতে পারছিস না কেন আমি গান গাইব না বলছি? আমার সব গান হারিয়ে গেছে। না, তুমি হারিয়ে দিচ্ছ তোমার গানকে। তুমি জানো না তোমার গানেই যে মৌ বেঁচে থাকে। তুমি গান করো, আর কারোর জন্য নয়, তুমি তোমার ছোট্ট মৌমিতার জন্য গান করো প্লিজ, গান করো। তিতলির সাথে সুপর্ণাও বলতে শুরু করেছে। এবার সন্দীপ রাজি না হয়ে পারল না, ও ওদের সাথে নিচে এল। সবাই গোল হয়ে বসেছে ওর গান শোনার জন্য। সন্দীপ আজ অনেকদিন পর গান ধরেছে। আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো, দেব হৃদয় দলায় দোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো। নব শ্যামল শোভন রথে এসো, বকুল বিছানো পথে এসো, বাজায় ব্যাকুল বেণু মেখে পিয়াল ফুলের রেণু। এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো। এসো ঘনপল্লব কুঞ্জে, এসো হে, এসো হে, এসো হে, এসো বনমল্লিকা কুঞ্জে। সমাপ্ত।